আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ভয়াবহ হামলায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান বড় ভুল করেছে, এর চড়া মূল্য দিতে হবে। ইরানের ভবিষ্যৎ হামলা ঠেকাতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের হামলা হলে জবাবে বিধ্বংসী হামলা চালানোর হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল 10টায় বৈঠকটি বসার কথা রয়েছে। নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে ধ্বংসের অভিযোগ আনেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন। দেশটির সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতেও আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মধ্যপ্রাচ্যে আরও বৃহৎ সংঘাত এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এই দাম বৃদ্ধি। আন্তর্জাতিকভাবে তেলের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুড 1% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেল বিক্রি হচ্ছে 74.4 মার্কিন ডলারে। সবশেষ মঙ্গলবার লেনদেনের সময় যা 5% পর্যন্ত বেশি দামে বিক্রি করা হয়। ইরান বিশ্বের 7ম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়লে হরমুজ প্রণালীর শিপিং কার্যক্রমে প্রভাব পড়তে পারে। ওমান ও ইরানের মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ করা হয়। দোহার ও নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনের পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেক মামলায় 7 দিন করে রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। এদিকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থানার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় 26,200 মার্কিন ডলার, 2,100 সিঙ্গাপুরের মুদ্রা ও 10 লাখ টাকা উদ্ধার করে। এছাড়া খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিন কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসির চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে 2জনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে ব্রিফিং করছে র্যাবের পরিচালক আইন ও গণমাধ্যম শাখা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেগুলো বিশ্লেষণ করা হয়েছে, তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। এবং আপনি যেটা বললেন যে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী, আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই। যদি আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব। বাট আমরা কিন্তু কোথাও আমরা র্যাব বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ নেই। কথাটা শুনতে পাচ্ছি না একটু। এটি মূলত কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে, যাতে এই বিষয়ে কিন্তু যদি মানে এই কাজটাকে আরও বেগবান করা যায়। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপার্টকে নেওয়া হচ্ছে, যারা বিভিন্ন পর্যায়ে যারা এই সকল
তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয়ে কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য বলা হয়েছে। সেখানে সরকার এটা ভালো মনে করেছে, তাই এটা করেছে। আর আপনি যেটা বললেন যে মোহাম্মদপুরে জোড়াখুন, এই বিষয়ে আমাদের যে র্যাব 2 এর যে যারা আছেন তারা এই বিষয়ে কাজ করছেন। আমরা এই বিষয়ে আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে আমি যেটা বলেছি যে এই তদন্তকে আরও বেগবান করার জন্য এবং মহামান্য হাইকোর্ট যেটা মনে করেছে যে এখানে আরও এক্সপার্ট দরকার, বিভিন্নভাবে যারা এই সকল কাজে পারদর্শী তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করে আরও একটি বড় আকারের তদন্ত টিম গঠন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে এবং তারা এই বিষয়ে কাজ করে একটা নির্দিষ্ট সময় 6 মাসের একটি সময় দেওয়া হয়েছে, যেটি এপ্রিল মাসে তাদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এবং সেই বিষয়ে যদি র্যাবেরও কোনো সহায়তা লাগে আমরা প্রস্তুত আছি, আমরাও সেখানে সহায়তা করব। দেখছিলেন র্যাবের ব্রিফিংয়ের অংশবিশেষ। এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে উদাসীন নগর কর্তৃপক্ষ, ভয়াবহতা রূপ নিয়েছে ডেঙ্গু, প্রতিদিনই মৃত্যুর খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সঙ্গে হাসপাতালে ভর্তি হচ্ছে হাজারের উপরে রোগী। এবছর এখন পর্যন্ত 166 জনের প্রাণ কেড়ে নিল এডিস বাহিত মশার কামড়। বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1144 জন রোগী। তাদেরকে নিয়ে এবছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,082 জনে। চিকিৎসকরা বলছেন সমন্বিত উদ্যোগ গ্রহণ করা না হলে এর ভয়াবহতা কমানো সম্ভব নয়। আক্রান্তদের অভিযোগ, সিটি কর্পোরেশন ঠিক মতো কাজ না করায় মশার আক্রমণ কমছে না, ফলে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন জ্বর হবার সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। হঠাৎ করে একদিন দেখি রাত্রে প্রচণ্ড ঘুম হচ্ছে, সকালবেলা উঠতে পারতেছি না, তারপর দেখি দাঁড়াতে পারতেছি না, শুধু বমি হয় আর বমি হয়। পরে দেখলাম জ্বর ভাব, পরে চেক করলাম, টেস্টে ধরা পড়লো। আমার ছেলেটার লোক শুক্রবার দিন রাতে থেকে জ্বর। প্রথম যেদিন টেস্ট করেছি সেদিন ছিল 2,03,000, আর একদিন পরে প্লাটেলে 30,000 চলে আসছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শরীয়ত খান। শরীয়ত, হাসপাতালে শিশুদের চিকিৎসার চিত্র কেমন দেখছেন, সেখানে কি বলছেন চিকিৎসকরা? ফাতিমা, আমি এই মুহূর্তে শিশু হাসপাতালে রয়েছি। এর আগে কিন্তু আমরা মহাখালী যে ডেঙ্গু হাসপাতাল সেখানে ছিলাম, ডিএনসিসি হাসপাতাল। তো ওইখানেও যে পরিস্থিতি দেখেছি, এখানকার পরিস্থিতিও প্রায় সেম, যে প্রতিদিনই কিন্তু এখানকার ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এখানে কিন্তু আলাদা ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে, সেই ওয়ার্ডে কিন্তু রোগী তাদের যে বেড ছিল নির্ধারিত সেটি কিন্তু শেষ। তো প্রতিদিনই কিন্তু বাড়ছে। এখনও অনেকেই এসেছেন আজকে বাচ্চাদের জ্বর কাশি নিয়ে, তো তারাও ধারণা করছেন এবং যাদের টেস্ট করে ডেঙ্গু পাচ্ছেন গুরুতর হলে তাদেরকে ভর্তি নিচ্ছে। তো এই পর্যন্ত আসলে আপনি যতটুকু বলেছেন যে এই বছরে গত 9 মাসে 166 জনের মধ্যে কিন্তু গত মাসেই শুধুমাত্র এক মাসে কিন্তু 80% বেশি রোগী মারা গেছে। তো তারা কিন্তু ধারণা করছেন যে যেই পরিস্থিতি এখন হচ্ছে, প্রতিদিন 1000-এর উপরে রোগী ভর্তি হচ্ছেন, তো এছাড়া আরও যারা ভর্তি হচ্ছেন না সেই সংখ্যাও কিন্তু আরও বেশি। তো এখন পর্যন্ত তারা আশঙ্কা করছেন যে এই চলতি মাসে, এখন নতুন যে মাস, সেই মাসে রোগীর সংখ্যা আরও অনেক বাড়বে এবং এই নিয়ে আসলে আলাদাভাবে খুবই জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে বলেছেন। যে সব পরিকল্পনা রয়েছে সরকারকে দ্রুত বাস্তবায়নের কথা বলেছেন যারা সিটি কর্পোরেশনে রয়েছেন, কারণ বিভিন্ন জায়গায় অনেকেই অভিযোগ দিচ্ছেন যে তাদের ওখানে মশক নিধন যে প্রকল্প বা যে কার্যক্রম সেটি কিন্তু ঠিকমতো হচ্ছে না। তো বেশিরভাগই কিন্তু রাজধানীর বাহির থেকেও কিন্তু এখন রোগী আসছেন, প্রতিদিনই আসছে। রাজধানীর বাহির থেকে যারা গুরুতর তাদেরকে রাজধানীতে পাঠিয়ে দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। তো আমরা যেটি দেখেছি যে বেশিরভাগ হাসপাতালেই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। তো তারা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে হাসপাতালগুলো কিন্তু একটা সময় গিয়ে হিমশিম খেতে হবে তাদেরকে রোগীদের জায়গা দিতে। তো তারা বলেছেন যে যত দ্রুত হোক এই পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষকে, সরকারকে উদ্যোগ নিতে হবে এবং যারা সাধারণ মানুষ তাদেরকেও কিছুটা সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। ফাতিমা, ধন্যবাদ।
সুপার শপে পলিথিন ব্যাগ বন্ধের মধ্য দিয়ে চলছে বিদ্যমান নিষেধাজ্ঞার বাস্তব প্রয়োগ। পরিবেশ দূষণকারী পলিথিনের ব্যবহার বন্ধের প্রথম পদক্ষেপ হিসেবে এই কার্যক্রম চললেও আগামী 1 নভেম্বর থেকে বাজার ও দোকানপাটে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হবে। সুপার শপগুলোতে সরকারের এই নির্দেশনা মানতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। 2002 সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও এতদিন তা বাস্তবায়ন না হয় এমন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 27-এর একটি সুপার শপ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ ঘোষণার পর কতটুকু মানা হচ্ছে, এছাড়া ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফাতিমা, আপনি যেমনটি কিছুক্ষণ আগে বলছিলেন যে 2002 সালে কিন্তু দূষিত পলিথিন নিষিদ্ধে একটি আইন করা হয়েছিল এবং প্রায় 2 যুগ পরে এসেও এই মাঝে যেসব সরকার ছিল তারা কিন্তু পলিথিন নিষিদ্ধে নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছিল, কিন্তু আসলে শেষ পর্যন্ত এসে কিন্তু সেটি আসলে আলোর মুখ দেখেনি। তো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বন ও পরিবেশ উপদেষ্টা কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন। প্রাথমিক পদক্ষেপ হিসেবে কিন্তু আপাতত এখন সুপার শপগুলোতে দূষিত পলিথিন বন্ধের জন্য কিন্তু তারা কিন্তু আহ্বান জানিয়েছেন এবং সেখানে কিন্তু পলিথিনের বিকল্প হিসেবে কাগজ বা পাটের ব্যাগ, যেগুলো পরিবেশ বান্ধব ব্যাগ রয়েছে সেইগুলো ব্যবহারের জন্য কিন্তু তারা উৎসাহিত করছেন এবং সেই নির্দেশনা বা সেই উৎসাহ থেকে কিন্তু সুপার শপগুলোতেও সেই নির্দেশনা মানা হচ্ছে। অর্থাৎ তারা যেসব পণ্য আছে যেগুলো হয়তো ভিজে নষ্ট হতে পারে, কোনো জায়গা নষ্ট করতে পারে, সেই ধরনের পণ্য কিন্তু তারা কাগজের এক ধরনের ব্যাগে দিচ্ছেন, যে ব্যাগ থেকে কিন্তু পানি লিক করবে না, কিন্তু কাগজটি আপনার যে কাগজের ব্যাগটি রয়েছে এটি কিন্তু পানি লিক না করলেও এটি সহজে পরিবেশের সঙ্গে মিশে যাবে, অর্থাৎ সহজে ডিসপোজেবল, নষ্ট করা যাবে, এই ধরনের ব্যাগে দিচ্ছেন তারা। এবং ক্রেতারাও কিন্তু সেই কাগজের ব্যাগেই পণ্যগুলো নিচ্ছেন এবং তারা বলছেন যে এই পদক্ষেপগুলো বাইরে যেসব বাজার রয়েছে সেগুলোতেও যেন খুব দ্রুত চালু করা হয়। এবং এখানে এই যে সুপার শপে আমি রয়েছি এটি কিন্তু স্বপ্ন সুপার শপ, এবং এই স্বপ্ন সুপার শপে আমি একটু এখানে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানলাম। তারা বলছিলেন যে আকার ভেদে 6 টাকা, 9 টাকা, 13 টাকা এরকম বিভিন্ন দামের কিন্তু তারা পাটের ব্যাগ বিক্রি করছেন, অর্থাৎ পরিবেশ বান্ধব পাটের ব্যাগ, যেটি ব্যবহারের জন্য বন ও পরিবেশ উপদেষ্টা যেটি বারবার বলছেন ব্যবহারের জন্য উৎসাহিত করছেন। এবং এই সাথে সাথে কিন্তু আসলে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আগামী 1 নভেম্বর থেকে কিন্তু কাঁচা বাজারেও এই কার্যক্রম শুরু হবে, অর্থাৎ ধীরে ধীরে পলিথিন ব্যাগ কিন্তু সারা দেশ থেকে উঠে যাওয়ার জন্য কিন্তু তুলে দেওয়ার জন্য কিন্তু তারা একটি জোরালো কার্যক্রম হাতে নিয়েছিল এবং এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এমনটি কিন্তু ক্রেতারাও বলছেন। এবং হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদেরও একটি প্রত্যাশা রয়েছে যে হয়তো তাদের হাত ধরেই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যে পদক্ষেপ রয়েছে পদক্ষেপের হাত ধরেই হয়তোবা দূষিত পলিথিন থেকে সাধারণ মানুষ নিষ্কৃতি পেতে পারে। কেননা আপনি কিন্তু জানেন এবং আপনারা কিন্তু জানেন যে দূষিত পলিথিন কিন্তু আসলে আমাদের পরিবেশের জন্য, আমাদের নদী খালবিল ধ্বংসের জন্য কিন্তু অনেক বড় একটি উপকরণ। তো ফাতিমা, এই ছিল আমার কাছে দূষিত পলিথিন বন্ধে কার্যক্রমের বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ। সাভারের আশুলিয়ায় বকেয়া ভাতাসহ পাওনাদি পরিশোধের দাবিতে প্রায় 48 ঘণ্টা ধরে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে বার্ডস গ্রুপের শ্রমিকরা। এতে নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকে আছে জরুরি পণ্যবাহী গাড়িসহ অসংখ্য যানবাহন। শ্রমিকরা জানান, গেল 28 আগস্ট আশুলিয়ার বার্ডস গ্রুপের 4টি কারখানা লে অফ ঘোষণা করে। গতকাল শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা ছিল, তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে আসলে কারখানা ফটকে পাওনাদি পরিশোধের সময়সীমা 3 মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ দেখতে পান। এতে বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার দুপুরে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করার বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। জানা যায়, ধর্ষণের অভিযোগে মঙ্গলবার দুপুরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ পাহাড়ি শিক্ষার্থীরা। পরে বিষয়টি পাহাড়ি বাঙালি সংঘাতের রূপ নিলে হামলা, ভাঙচুর ও
লুটপাটের ঘটনা ঘটে। এ সময় শহরের পানখাইয়াপাড়া ও মহাজনপাড়ায় অন্তত 40টি প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট হয়। একটি প্রাইভেট হাসপাতালেও ভাঙচুর করা হয়। এদিকে জেলার সড়কে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় দুপুরের পর থেকে আগামী 3 দিন দমকা হাওয়া, বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে বলছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি জানায়, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে 33% বেশি বৃষ্টি হয়েছে। চলতি মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এই মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।